বন্ধুরা, স্বাগত সবাইকে। আবার আমরা লাইভ ডিসকাশনে চলে এসেছি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি নিউজ ফ্রন্টলাইনারে। বিষয়গুলো মানুষকে আমরা ভাবাতে সাহায্য করি, মানুষ একটু ভাবুক। বিভিন্ন আঙ্গিকে সেই আলোচনাগুলো চলতে থাকে। আজকের আলোচনার আঙ্গিকটা একেবারেই আলাদা। আমরা দুপুরবেলাতে আজকে একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম। আহ মাউন্ট এভারেস্টের উচ্চতায় উঠে সে নিদারুণ কষ্টের সাক্ষী ক্যামেরা বন্দি করেছিলেন, সেটি আপনাদের সামনে দেখিয়েছিলাম। এবার আমরা জেনে নিই সত্যিকারের পর্বতারোহীরা কি পর্যায়ে, কি অবস্থায় সেই অবধি পৌঁছায়। অনেকে বাড়ি পৌঁছতে পারে না, হয়তো অভিষ্ট লক্ষ্য পৌঁছেও তারা বাড়ি পৌঁছতে পারে না। এরকম কয়েকজন উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে। আমরা নাম শুনেছি 2016 সালে দুর্গাপুরের পরেশনাথ, কলকাতার গৌতম ঘোষ। তারা ফিরেছে নিথর দেহ ফিরে। তারা এভারেস্টের চূড়ায় আমোদ উল্লাসে তারা মেতেছিল ঠিকই, কিন্তু সশরীরে তারা বাড়ি ফিরতে পারেনি। আমরা গৌতম ঘোষের ভাইয়ের কাছেই আমরা জেনে নেব সেদিনকের ঘটনা এবং সেদিনের নিদারুণ যন্ত্রণার কথা। আজও তারা বয়ে বেড়াচ্ছে, কেনই বা বয়ে বেড়াচ্ছে। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত আমার নিউজ ফ্রন্টলাইনারে। হ্যাঁ, নমস্কার। তো কি ঘটনা সেদিনকের একটু যদি ব্যাখ্যা করো। 2016 সালে মাউন্ট এভারেস্ট অভিযানে যে 21শে মে যে ঘটনাটা ঘটেছিল, মানে ওরা অভিযানে বেরিয়েছিল এবং সামিট করার দিন, ওই মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে গেলে ভালো হয়। সামিট করার দিন, ওই সামিটের পরে মানে বেলা 3টের পর ক্যামেরাটা একটু মিডিলে করুন, ক্যামেরাটা একটু মিডিলে। হ্যাঁ, বাস ঠিক আছে, ওকে ফাইন। আমরা 2016 সালের 21শে মে 3টে নাগাদ থেকে সংবাদ পেতে শুরু করি। সকালের দিকে, ভোরের থেকে সমস্ত খবর হয় যে খবর 21শে মে সকালবেলা থেকে, ভোরের থেকেই খবর হয় যে পশ্চিমবঙ্গের 9জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছে আজকে। এবং যতটা বেলা গড়াতে থাকে তখন থেকে আরো খারাপ খবর আসতে থাকে। ধরুন, এই প্রথম থেকে একদম সম্পূর্ণ বিষয়গুলো লক্ষ্য করবেন যে প্রথমে বলা হলো 9জন যে পশ্চিমবঙ্গের থেকে অভিযানে গিয়েছিল তারা সবাই সামিট করেছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 7 থেকে 8 বার, সারাটা দিনে 7 থেকে 8 বার পরিবর্তন হয় যে এ করেছে, এ করেনি, এরা এত সময় করেছে, এরা এত সময় করেনি। একটা তারিখে সকালবেলা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে জানতে পারি পশ্চিমবঙ্গের 9জন পর্বতারোহী এবছর মাউন্ট এভারেস্ট অভিযানে সাফল্যের সঙ্গে অভিযান কমপ্লিট করে এবং তারা সুস্থ অবস্থায় নিচের দিকে নামছে। কিন্তু যতটা বেলা বাড়তে থাকে তখন থেকে বিভিন্ন রকম দুর্ঘটনা খবর আসতে থাকে। দুর্ঘটনার খবর বেলা 3টে নাগাদ আমরা তখন থেকেই ধরুন এজেন্সি, শেরপা এদের সঙ্গে যোগাযোগ করতে থাকি। নেপালে আমরা এখান থেকে বিভিন্ন ভাবে যোগাযোগ করতে থাকি, তারা কোনো উত্তর দেয় না এবং তারা হিন্দিতে কিছুটা কথা বলার পরে নেপালি ভাষায় তারা কথা বলে এবং আমাদের তখন ল্যাঙ্গুয়েজ যে প্রবলেম হয় তার জন্য আমরা বুঝতে পারি না ওরা কি বলতে চাইছে আর কি। এইভাবে কাটতে কাটতে বেলা, সংবাদ মাধ্যমের থেকে বেলা 3টে নাগাদ সংবাদ পেতে থাকি যে পশ্চিমবঙ্গের থেকে 4-5 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা অভিযান জয় করে ফিরে আসার পথে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যোগাযোগ করতে থাকি কলকাতা ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে, তারাও সঠিকভাবে কিছু বলতে পারে না আমাদের। আমরা যোগাযোগ করতে থাকি এজেন্সি, শেরপা, বেস ক্যাম্প ম্যানেজার, তাদের সাথে যতটা সম্ভব এখান থেকে করা, কিন্তু আমরা কোনো যোগাযোগ করতে পারি না এবং সেইভাবে খবর পাচ্ছিও না। সন্ধ্যের পর থেকে মিডিয়া পুরোপুরি জানাতে থাকে যে গৌতম ঘোষ, পরেশনাথ, সুভাষ পাল, সুনিতা হাজরা আর কে প্রদীপ চেতনা, হ্যাঁ, এই 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমরা অস্থির হয়ে যাই এবং তখন বাড়িতে সমস্ত রাজনৈতিক দলের আধিকারিকরা সমস্ত আসেন এবং বিভিন্নভাবে আমরা ওই রাতটা কাটাই। পরের দিন থেকে সেই একই খবর। তখন বলা হচ্ছিল যে সুভাষ পালকে পাওয়া গেছে, পরেশনাথকে দেখা যাচ্ছে, কিন্তু সর্বশেষ অবস্থায় গৌতমকে আর 2016 সালে কোথায় আছে, কিভাবে আছে তার খবর আমরা পারি না। আমরা 23 তারিখ
সংবাদ মাধ্যম সারাদিন যা খবর দেয়, আমরা 24 তারিখ ভোরবেলা নেপালের উদ্দেশ্যে রওনা হই এবং তার মধ্যে তখন আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি, ওয়াইএসডির প্রিন্সিপাল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের আধিকারিক উজ্জ্বল রায় এবং সবাই আমরা বিশদ রওনা দিই। জায়গায় ফিরবো, এবং বিশদ এগুলো বিশদ মানে সরকার ঘটনায় ফিরবো। পাঠিয়েছে, আমরা আমার কথা ব্যক্তিগত শোনা যাচ্ছে? উদ্যোগে নেপালে যাই। নেপালে গিয়ে আমরা চোখের সামনে অনেক কিছু দেখতে পাই, যেটা আজ আমাদের কাছে রহস্য লাগছে। ধরুন 21 তারিখ নিখোঁজ হইল, 21 তারিখের পর থেকে কিন্তু এজেন্সি কার অপেক্ষায় বসেছিল, কেন এজেন্সি সঠিকভাবে তার নিখোঁজ অভিযাত্রীদের জন্য তার অভিযাত্রী যার সেই এজেন্সির অভিযাত্রীদেরকে খোঁজার চেষ্টা করলো না। 23 তারিখে যাওয়ার পর আমরা 24 তারিখে ওখানে পৌঁছানোর পর যে আমাদের সঙ্গে যে গভর্নমেন্টের আধিকারিকরা গেলেন, তাদের পরে 25 তারিখ থেকে রেস্কিউ শুরু হলো। মাঝে চলে গেল 4টে দিন। এই 4টে দিনে তখন তাদের বেঁচে থাকার আশা ক্ষীণ একদম নেই। মানে নেপাল মাউন্টেনের এটাই নিয়ম যে আফটার 3 days যদি মাউন্টেনে মিসিং হয়ে যায় কেউ, তাকে ডেড বলা হয় আর কি। কিন্তু আমরাও সেটা বুঝতে পারছিলাম। কিন্তু বিভিন্ন ভাবে আমরা যখন দেখছিলাম, মানে অনেকগুলো রহস্য আমরা ওখানে গিয়ে শুনতে পারলাম সমস্তটা। এবং তার আগে পশ্চিমবঙ্গের যে রাজীব ভট্টাচার্য তার আগে 19 তারিখ নিখোঁজ হয়েছিল। তার জন্য ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট 4-5 জনকে পাঠিয়েছিলেন ওখানে রেস্কিউ করার জন্য এবং মনিটরিং করার জন্য। রেস্কিউ করার জন্য তো শেরপাড়া করবে, মনিটরিং করার জন্য মাউন্টেনাররা গেছিলেন। তার মধ্যে ছিল দীপঙ্কর ঘোষ, দেবদাস নন্দী। এরা কিন্তু তখন নেপালে তার আগেই ছিল, কিন্তু তারাও কিন্তু সেইভাবে নিখোঁজ অভিযাত্রীদের খোঁজার জন্য কিছু করেনি। সেই গভর্নমেন্টের অফিসারদের আশায় বসেছিল, যেটা একটা ফোনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি এই বিস্তারিত ঘটনায় আমরা আসবো, তার আগে আমরা একটু জেনে নিতে চাইছি, এই যে পাহাড়ে ওঠার শখ, এটা একটা নেশার মতো আমরা শুনেছি পর্বত একদম। কিভাবে তার মধ্যে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস এর প্রতি আগ্রহ বাড়লো, যদি একটু প্রথমের দিকে বলেন। একদম প্রথম থেকে বলি, মাধ্যমিক দেওয়ার পরে তখন কলেজে পড়ার 11-12টা আমরা সেই সময়টা আর কি কলেজেই পড়া হতো। কলেজেও এনসিসি করতো, এনসিসিতে দক্ষ ক্যাডেট ছিল এবং এনসিসি থেকে ও আরডি ক্যাম্প অবধি করেছে। এবং গান বাজনা ছোটবেলা থেকে, প্যারেড, ব্রতচারী, তখন এই ধরনের জিনিসগুলো হতো। এটা করতে করতে এনসিসি থেকে প্রথম একটা কোর্স করে, আরসিসি ক্যাম্প হয়। এই ধরনের ক্যাম্প করতে করতে ওর পাহাড়ের প্রতি একটা নেশা, এবং ওর এই বিগত বছরে 33টা অভিযান করেছে এবং সফল অভিযান। তার মধ্যে নীলকণ্ঠ আছে, কামেট আছে, এই ধরনের বড় বড় এক্সপিডিশন ধাপে ধাপে সমস্ত উচ্চতায় পৌঁছেছে। এবং ওর বায়োডাটাটাও আমি আপনাকে পরে পাঠালে আপনি দেখতে পারবেন, মানে কোন বছর কি করেছে। বাড়ি থেকেও মানে একটা বাড়ির থেকে শুনতো না, মানে উৎসাহ। দেখুন আজকে যেমন আমরা জানছি এই মিডিয়ার মাধ্যমে বা সমস্ত রকম, এত টেকনোলজিটা এত হাই হয়ে গেছে যে পাহাড়ে কি কষ্ট, তখন আমরা এত বুঝতাম না। পাহাড়ে যাচ্ছে ওটা একটা খেলা আর কি, এরকম ব্যাপার বিষয়টা ছিল। হয়তো এতটা জানলে এত কষ্ট বা এত এখন যা বুঝছি বা দেখছি, সেটা তো এতটা ছিল না। ওই জন্য বাড়ির থেকে সেরকম ভাবে আমাদের ছিল না, উৎসাহই ছিল ধরতে গেলে আর কি। পরবর্তীকালে চাকরি পায় এবং বিয়ে হয়, সমস্ত কিছুই হয়, কিন্তু ওর মাউন্টেনার হয়ে ওঠাটা একটা দারুণ ব্যাপার আর কি। মানে এবং পৃথিবীর বিখ্যাত মাউন্টেনাররা, তাদের সাথে থাকা, দেখুন সত্যব্রত দাম, তারপরে মগন ভিসা, লাভরাজ সিং, মানে এই ধরনের মাউন্টেনাররা যারা ইন্ডিয়ার টপ, মানে সেরা বলা যায় একদম, তাদের সাথে সবসময় থাকা, সবসময় যাওয়া, এবং পাহাড়টাই ওর কাছে ওটাই সাবজেক্ট আর কি, পাহাড় নিয়েই সারাদিন থাকা। আর এইভাবে চলতে চলতে আগে কোন ধরনের এক্সপিডিশনে গেছিলেন তিনি? এই এক্সপিডিশন নিম থেকে, মানে নেহেরু মাউন্টেনিং ইনস্টিটিউট
যেটা ভারতবর্ষের সেরা ইনস্টিটিউট হয় মাউন্টেনিং এর, তার থেকে 2009 সালে ও কিন্তু মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে মানে অভিযানে সিলেক্ট হয়েছিল, এবং সেই সিলেক্টটা কিন্তু 2007 থেকে শুরু হয়েছিল। মানে তার কঠিন পরীক্ষা, মানে যারা নিম থেকে মাউন্ট এভারেস্টে যায়, বাংলায় আমার ভাই গৌতমই একমাত্র সিলেক্ট হয়েছিল এত বছরের মধ্যে। মানে দারুণ তার পরিকাঠামো আর কি, কঠিন লড়াই। মানে ভারতবর্ষের থেকে বিভিন্ন দেশ থেকে, এই বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মাউন্টেনার আসবে, তার মধ্যে সিলেক্ট হওয়া একটা মানে যারা মাউন্টেনিং করে আর কি তারা বোঝে আর কি কি কষ্ট আর কি ওখানে। মানে প্রতি মুহূর্ত বাদ পড়তে হবে, প্রতিটা প্রচুর অভিযান করতে, সত্যপান করতে হয়েছে। মানে খুব হাই অল্টিটিউডে এই ধরনের এক্সপিডিশন করে তবে কিন্তু নিম থেকে পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য আর কি যে ও সেই সময় সেই অভিযানে গিয়ে অস্ট্রিয়ার একজনকে, একটা অ্যাভালাঞ্চে অস্ট্রিয়ার একজনকে বাঁচাতে গিয়ে সামান্য বুকে চোট পায়। আর এইটা দুজনকে বাঁচাতে গিয়ে, অস্ট্রিয়ার দুজনকে বাঁচাতে গিয়ে ও একটু সামান্য চোট পাওয়ার পরে এই মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন 2009 সালে, যেটা নিম থেকে সিলেক্ট হয়েছিল। এবং তাতে সেই সময় বিখ্যাত বিখ্যাত মাউন্টেনাররা, মাগান ভিসা, তারপরে গৌরব কুমার, এই ধরনের মাউন্টেনাররা ওই সময় ছিলেন ওর সাথে। কিন্তু ওটা যেহেতু গভর্নমেন্ট এবং একটা দারুণ, এই পাহাড়টা খুব নিষ্ঠার সঙ্গে করতে হয় আর কি, পাহাড়ে যাওয়া, তার গাইডলাইন মেনে চলা, এটা সামান্য চোট পাওয়াতে হয়তো ও পারতো আর কি। কিন্তু টিম যখন বলছে, লিডার যখন বলেছে যে তোমার সামান্য চোট আছে, তুমি এখানেই স্টপ করো, মানে এর ওপরে আর তোমাকে আমরা অনুমতি দেব না, সেই জন্য সেই বছরটা হয়নি। কিন্তু টিম সে বছর এভারেস্ট এক্সপিডিশন করেছিল। তারপরে 2014-তে নিজের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আবার শুরু হলো, যেটা পরেশদা, সুভাষ, সুনিদা, যে এই পুরো টিমটাই ছিল। কিন্তু 2014 সালে একটা অ্যাভালাঞ্চ আসে, অ্যাভালাঞ্চে 33 জন বিখ্যাত শেরপা মারা যায়। শেরপা মারা যাওয়ার পরে সেই অভিযান বাতিল হয়ে যায়। 15 সালেও আবার নিজের উদ্যোগে যায়। কিন্তু দেখা যায় যে 15 সালে সেই ভয়ঙ্কর ভূমিকম্প, যেখানে পরেশদাও ছিলেন আর কি, ভয়ঙ্কর ভূমিকম্পেতেও ওদের ফিরে আসতে হয়, অভিযান বন্ধ হয়ে যায়। 2016 সালে সেই পারমিট নিয়েই যখন যায়, সমস্তটাই খুব ভালোভাবে চলছিল, মানে আমরা যা খবর পাচ্ছিলাম। কিন্তু শেষের দিকে যেমন বাড়িতে ফোন করে বলতো এজেন্সির যে গাফলতি গুলো আছে, এগুলো বলতো এজেন্সি সিলিন্ডার, 14 সালে সিলিন্ডার গুলোকেই রেখে দিয়ে এজেন্সি চালিয়েছিল, সেই সিলিন্ডারের প্রেশারটা আস্তে আস্তে কমে গেছিল। না, এবার আমি একটা জিনিস বলতে চাইছি যে ওনারা এই যে ট্যুরটা মানে শুরুটা কিভাবে করেছিল, আপনি কতটুকু জানেন, যতটুকু মানে জানেন আর কি শেয়ার করতে পারেন বিষয়টা, আমাদের কাছেও একটা শুরুটা হয়ে থাকবে। হ্যাঁ, শুরুটা ও মানে দার্জিলিং HMI থেকে বিভিন্ন কোর্স করে। না, রুটটা বলুন, মানে যে রুটটা 2016 সালে যে রুটটা তারা নিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এই রুটটা বলছি। এই রেটটা ও হচ্ছে এখান থেকে 7ই এপ্রিল রওনা দেয় আমাদের বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট হয়ে, এবং সেদিনকে পশ্চিমবঙ্গের মানে পরেশ না, তার সুভাষ পাল ছাড়া আর বাকি সব সদস্যরাই ফ্লাইটে এখান থেকে গেছিল। সুভাষ দা আর পরেশ দা এরা অন্য রুট ধরে বিহার হয়ে ওরা বাই ট্রেন গেছিল। এবং এদের যেতে যেতে এরা গিয়ে পৌঁছয় তখন 9 তারিখ থেকে ওদের যাত্রা শুরু। 9 তারিখ থেকে ওরা লুকলা পৌঁছয়। লুকলা পৌঁছতে গিয়ে 17 তারিখে ওরা বেস ক্যাম্পে পৌঁছে। এটা এপ্রিল মাসের 17 তারিখে ওরা বেস ক্যাম্পে পৌঁছে, এবং বেস ক্যাম্পে গিয়ে 1 নম্বর ক্যাম্প, 2 নম্বর ক্যাম্প, যে অ্যাক্লিমাটাইজেশন যেটা আপনাদের সঙ্গে যোগাযোগ করতো তারা, যোগাযোগ ফোনে হতো, এবং ফোনেই ওখানে নেপালের নাম্বার থেকে এখানে ফোনে প্রতিদিনও 1 বার 2 বার করে ফোন করতো আর কি, খুব সামান্য যতটুকুনি বলা যায়। এবং 17 তারিখ মে মাসের 17 তারিখ 19 তারিখে অভিযানে যাওয়ার আর কি, মূল অভিযানে 17 তারিখে যখন রওনা দিচ্ছে, পরে আর ফোন করা যায় না আর কি। তখন শেষবারের মতো আর কি যে কথাটা বলেছিল আর কি, বিভিন্ন অনেক কিছু অভাব অভিযোগ যেটা এজেন্সির বিরুদ্ধে ছিল, শেরপার বিরুদ্ধে ছিল, টিমটার বিরুদ্ধে, ফুড হ্যাবিট এদের ভালো ছিল না, অক্সিজেন, এভারেস্ট অভিযানে যাওয়ার
সময় যে টেন্ট দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা এজেন্সি কিন্তু দিতে পারেনি। আচ্ছা, এই বিষয়গুলো এবং কোনো এজেন্সি মারফত হয় তো? এগুলো এজেন্সির মারফত এবং হয়। একটা আমাদের প্যাকেজ ট্যুর হিসেবে, যেরকম আমরা ট্রাভেল এজেন্টের সঙ্গে প্যাকেজ যোগাযোগ করি। হিসেবে একদম একদম প্যাকেজ হয়। এদের ঘটনাটা হয়েছিল লোবেন এজেন্সি। লোবেন এজেন্সি ছিল, লোবেন এক্সপিডিশন নামে একজন। এবার তার যে মাদার কনসার্ন আছে সে হচ্ছে নেপাল ট্রেক প্রাইভেট লিমিটেড, নেপালে। তার মালিক হচ্ছে ওয়াংচু। এরা, এই লোবেনের কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে বা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বিভিন্ন ক্লাইম্বারদের জড়ো করা এক জায়গায় করে, এবার ও গিয়ে ওদের যে কনসার্নটা আছে এই নেপাল টেক প্রাইভেট লিমিটেড, এর কাছে পৌঁছে দেওয়া। নেপালে গিয়ে কিন্তু ওই নেপাল ট্রেকের নামেই যেতে হবে। নেপালে মাউন্টেনে এটাই আছে, নেপালের এজেন্সি ছাড়া কেউ কাজ মানে করতে পারে না। এটাও একটা বিষয় যে, মানে এটাও একটা ট্যুরিজম, মাউন্টেন ট্যুরিজম, সেটাও একটা মনোপলি হ্যাঁ, বিজনেস। এখন তাই হয়েছে। অনেক অনেক আমি বিষয়টার মধ্যে ঢুকে অনেকগুলো আমার ধারণা হয়েছে এরা মাউন্টেনাররা হয়তো কেউ বিভিন্ন কারণে বলছে না। মাউন্টেনারদের অনেক কিছু বলার ছিল, যারা আহ, ধরুন পরেশ দা, একটু মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে যান না, একটু হ্যাঁ, মাইক্রোফোনটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। পরেশ দা, সুভাষ, গৌতম ঘোষ, সুনিতা হাজরা, যারা ফিরলো না আর কি আমাদের মধ্যে। সুনিতা তার মধ্যে ফিরেছে ব্রিটিশ একজনের হাত ধরে। এরা যারা ফিরলো না, তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মাউন্টেনিং এর কর্মকর্তা বলুন, বিখ্যাত মাউন্টেনার বলুন, এদের কিন্তু অনেক কিছু করার ছিল। মানে ধরুন অনেক কিছু অন্তত জানতে চাওয়া। আমরা যেটা চেয়েছিলাম যে জানতে চাওয়া হোক যে ঘটনাটা কি, ওখানে সত্যিটা যারা কি। প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা সুনিতা কথাই আমরা উঠে আসছে, একদম সেখানে একদম ওনার কি প্রত্যক্ষদর্শীর মতামতটা কি ছিল? ওনার মতামত এখনো আমি যা জানি, ধরুন আমাদের সাথে তো সেইভাবে যোগাযোগ একটা সময় অনেক হয়েছিল, এখন একটু বিভিন্ন কাজে বা এই সিচুয়েশনে আমাদের যোগাযোগটা কম হচ্ছে। কিন্তু ও কিন্তু প্রথম থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও বলেছিল যে পরেশদাকে আমরা খেয়াল করিনি, পরেশদা কখন উঠে গেছে বা বেরিয়ে গেছে। যেটা সুভাষকে আমরা অপেক্ষা করছিলাম সুভাষের জন্য, সুভাষ যখন ফিরছে না বা দেখা যাচ্ছে না, তখন আমরা গেছিলাম। তখন কিন্তু কোনো শেরপা ছিল না, তখন শেরপা ছিল শুধু গৌতমের শেরপা বীর বাহাদুর গুরুং, যে আজ অব্দি আত্মগোপন করে আছে। মানে জীবিত না, আছে কিন্তু আত্মগোপনের অভিযোগ করছেন। আত্মগোপনের অভিযোগটা কেন করছেন? কি দেখে আপনার মনে হলো আত্মগোপন যে আত্মগোপন বলতে করেছেন? ধরুন শেরপা যে আছে, এই বীর বাহাদুর গুরুং, এই বীর বাহাদুর গুরুং কে কিন্তু আমি নেপালে গিয়ে প্রচুর খুঁজেছি। খোঁজাটা মানে তো আমার তো আর ওই বেস ক্যাম্পে বা ওখানে গিয়ে খোঁজা না, আমি এজেন্সিকে বলেছি আমি শেষ মুহূর্তে যে যে গৌতমের সঙ্গে ছিল তার কথাটা শুনতে চাই যে কি হয়েছে। সে আমাকে যা বলবে আমাকে তো সেটা মেনে নিতে হবে। কিন্তু সে আমাকে জীবিত এজেন্সি আছে কিনা বলেছিল এটার কনফার্মেশন কিভাবে পাবেন? একদম একদম জীবিত আছে। মানে আমরা এখনো অব্দি জানি, ধরুন গত 2 মাস আগেও আমরা খবর পেয়েছি ও জীবিত আছে এবং অন্য অন্য কাজ করছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো অন্য কাজ করছে এখন, কিন্তু ও জীবিত আছে একদম। আমরা ওর বাড়ির অ্যাড্রেস মোটামুটি, ধরুন ওটা হচ্ছে পোকড়ায় তানহা গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে কিন্তু এই শেরপা থাকে। শেরপার সাথে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম, আমরা দীর্ঘদিন থেকেছি, পরে অনেক বারবার গেছি শেরপার খুঁজে, কিন্তু আমরা শেরপাকে সেইভাবে যোগাযোগ করতে পারিনি। যার মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে শেরপার সঙ্গে যোগাযোগ হওয়ার উচিত ছিল বা দায়িত্ব ছিল নেপাল গভর্নমেন্টে বা আমাদের দেশেরও অনেকের দায়িত্ব ছিল, বিভিন্ন সংস্থা বলুন, সরকার বলুন, তাদের যে একটা পরিবার অভিযোগ করছে একটা শেরপা আত্মগোপন করে আছে, শেরপা বেঁচে আছে, বিদেশি সাংবাদিকরা বলছে শেরপা বেঁচে আছে, কিন্তু সে শেরপাকে আমরা না, কেন পাচ্ছি মৃত্যুর না? কারণ কি জানা যাচ্ছে? মানে বিভিন্ন মৃত্যুর ঘটনার প্রবাহ কারণটা দেখে কি এখনো, মনে হচ্ছে? ঘটনার প্রবাহ দেখে যেটা মনে হচ্ছে, 1 নম্বর তো অক্সিজেনের কম ছিল, যে অক্সিজেন গুলো এক্সট্রা অক্সিজেন যেটা ওরা কিনেছে, যার খাতায় লেখা, যে খাতাটা আমরা পেয়েছি তাতে লেখা আছে যে অক্সিজেনের জন্য ও 50,000 রুপিস দিয়েছে এক্সট্রা 3টে সিলিন্ডারের জন্য, যদিও দামটা আর একটু বেশি। আমাকে এজেন্সি বলেছিল যে আমরা পরে যে ব্যালেন্স টাকাটা থাকবে এটা গৌতম দা আমাকে পরে দেবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এজেন্সি আমাকে 25শে মে 2016-তে
হোটেল আর্টসে কাঠমান্ডুতে বসে আমাকে বলেছিল, আমি গৌতম দাকে বলেছিলাম যে এবছর মত যাইয়ে এক্সপিডিশন। তখন আমি বলছি, যেই ছেলেটা 17 তারিখ বেরোচ্ছে সেই ছেলেটাকে তুমি বলছো এক্সপিডিশনে যেও না, এবছর বন্ধ করো, কারণটা কি? কারণ তুমি একটা ছেলে তার মনসংযোগ করেছে, সবকিছু করেছে, সে যাবে এক্সপিডিশনে, তার আগের দিন বা তার আগের দিন তুমি বলছো এক্সপিডিশনে যেও না এবছর, আমি পরের বার তোমাকে সাপোর্ট করব, হ্যাঁ, ফিনান্সিয়াল যে সাপোর্টটা করা হয় তোমাকে আমি অনেকটা করব। কিরকম খরচা লেগেছিল টোটাল এই এক্সপিডিশনে? এই খরচা প্রায় 30 লাখের কাছাকাছি, এবং এদেরটা অনেকটা বেশি লেগেছিল। ধরুন 14 সালে একটা কথা হয়েছিল, 14 সালে 1 মাস বাদে গিয়ে অ্যাভালান্সটা আসে, তখন অভিযানের কিছু খরচ হয়েছে, এজেন্সিদের কিছু খরচ হয়েছে, তারা 1 মাস থেকেছে, 1 মাস ইয়ে করেছে, এবং তারপরের বছর যখন 15 সালে যায় তখন ওই বাবদ 7 লাখ টাকা আবার নেওয়া হয়েছে। মানে যে তোমাদের 1 মাসে 7 লাখ টাকা খরচা হয়েছে, তুমি 7 লাখ টাকা প্লাস করো, এবার ওই টাকাটা দেওয়া হয়েছিল। 15 সালেও ওরকম 25শে মে ভয়ঙ্কর ভূমিকম্প, সেই দিনকে ধরুন ওরা সেবারও 7, 8, 9, 10 তারিখের মধ্যে পৌঁছে গেছিল, ওই দিনকে গিয়ে আবার 5 লাখ টাকা দেওয়া হয়েছিল 16 সালে অভিযানের জন্য। 16 সালে অভিযানের জন্য বেশ ব্যয়সাধ্য, বেশ ব্যয়সাধ্য, ব্যয়সাধ্য। এটা হয়তো করতে পেরেছে কলকাতা পুলিশের সহযোগিতা, আবার পরিবারের পক্ষ থেকে আমরা যতটা পেরেছি আর কি। তো আপনাদের মেন কষ্ট অভিযোগটা কি? মানে ওখানে যেভাবে তার মর্মান্তিক মৃত্যু ঘটলো এবং দুর্গাপুরের পরেশনাথেরও মৃত্যু ঘটলো, কিছু নেগলিজেন্সি, কোন জায়গায় নেগলিজেন্সি ছিল বলে মনে হয়? নেগলিজেন্সি তো এজেন্সির নেগলিজেন্সি তো আছেই, যে সে ফুড দেয়নি ঠিক মতো, টেন্ট দেয়নি, তার যে ইনফ্রাস্ট্রাকচার, একটা এভারেস্টের মতো অভিযান, এটা তো আর ছেলে খেলা না, বা অন্য ছোট কোনো পাহাড়ের অভিযান না, সব অভিযানই শক্ত, কিন্তু এখানে ভয়ঙ্কর একটা অভিযান, তার জন্য যা যা সাপোর্ট দেওয়ার দরকার এজেন্সি কিন্তু একদম দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে শেরপাড়া পালিয়ে যাচ্ছে, শেরপাড়া অভিযানে অভিযাত্রীর সাথে শেষ মুহূর্ত অব্দি থাকছে না। কিন্তু সবাই এখানে যাদের প্রশ্ন করেছিলাম আর বিভিন্ন মাউন্টেনারদের প্রশ্ন করেছিলাম যে এটা কি হচ্ছে, শেরপাড়া পালিয়ে যাচ্ছে, সুনিতা বলছে আমার শেরপা নেই, সুভাষ বলছে আমার শেরপা নেই, পরেশদা বলছে কেন আমার তারা শেরপা কোথায় নেই। চলে যাচ্ছে? এরা মাঝপথে হারিয়ে যাচ্ছে, মাঝপথে হারিয়ে যাচ্ছে, মানে আর যাচ্ছে না। এদের একটা তো সহজ সুযোগ আছে যে শেরপাড়া মাঝপথে গিয়ে বলে দিচ্ছে আমি তো ক্লাইম্বারকে বলেছিলাম, আমার ক্লায়েন্টকে আমি বলেছি এখানে ডেঞ্জার, আর যেও না। কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাইম্বার উঠতে পারবে, তার সাহস আছে বা তার শক্তি আছে তখন, কিন্তু ওই একটা জায়গায় কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে একটা সিন্ডিকেট রানিং চলছে। একদম একদম কিছু একটা চলছে, মানে অনেকগুলো ঘটনা। ধরুন গৌতমের ছবি আসলো, প্রথম যে ক্যামেরাটা আমরা পেলাম সেই ক্যামেরা থেকে আমরা দেখলাম যে 2টো ছবি ডিলিট, যেটা এখনো কলকাতা পুলিশের সাইবার পিএসএ তদন্তের অধীনেই রয়েছে, কিন্তু জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে। মানে আমরা বারবার করে এনকোয়ারি করছি, কি ছবি থাকতে পারে, কি মনে হচ্ছে? এখন দেখুন গৌতমের যে শেষ ছবিটা পাওয়া গেছে, হ্যাঁ, সেই শেষ ছবিতে পরে 2টো ছবি ডিলিট, তারপরে শেরপার প্রথম সামিটের ছবি, এই দুটো গ্যাপের মধ্যে কিন্তু 21 মিনিটের একটা সময়। এই ছবি দুটোর মধ্যে হয়তো গৌতমের সামিটের ছবি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মানে এখন গৌতমের সামিট হয়েছে কিনা এটাও প্রমাণ ব্যাপার। সবচেয়ে বেশি যেটা মারাত্মক, যে কোনো উপায় যে কোনো পরিস্থিতিতে নেপাল সরকার বলুন, ভারত সরকার বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনার বলুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন, সবার একটাই লক্ষ্য থাকবে এই বিষ্ণুকে ফিরিয়ে আনা। বিষ্ণুর কাছ থেকে সমস্ত ঘটনা জানুক, সেটা নেগেটিভ হোক, গৌতম সামিট করেনি, সুনিতা সামিট করেনি, যেটা ওরা বলছে, সুনিতা বলছে গৌতম দা আমি আর বিষ্ণু একই সময়, মানে 2-5 মিনিট আগে পরে সামিট করেছে, সেটার একটা প্রমাণ। বিষ্ণু সামিটের ছবি তো পাওয়া যাচ্ছে, বিষ্ণুর সামিটের ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু গৌতমের সামিটের ছবি পাওয়া যাচ্ছে না। তার আগে এই যে সামিটের ছবি না পাওয়ার ক্ষেত্রে এটা কি মানে কি কারণ থাকতে পারে? এতে কি কোনো মানে আমি বলছি ইন্স্যুরেন্স সহ বিভিন্ন আর্থিক এই ধরনের কিছু সমস্যা আমাদের অন্তত হয়নি আর কি। যদি ডেট অফ কজ আনডিটারমাইন্ড থাকে তাহলে ইন্স্যুরেন্সের কিছু একটু অসুবিধা হতো, সেটা আমাদের ক্ষেত্রে হয়নি, এবং আমরা সম্পূর্ণ
সবটাই পেয়েছি, আমাদের যা ওর যা ইন্স্যুরেন্স করা ছিল খুবই সামান্য। না, প্লাস এবং নেপাল ওর গভর্নমেন্ট একটা ইন্স্যুরেন্স তো ক্লেম, মানে ইন্স্যুরেন্স দেয় যারা নেপাল ট্রেনের। গভর্নমেন্ট আমি যেটা শুনেছি নেপাল গভর্নমেন্ট 1,000 টাকা করে ইন্স্যুরেন্সের জন্য নেয়। তো অর্থ আমরা পাইনি বা কেউ পাইনি। মানে ভারতবর্ষের যারা অভিযানে যায়, যাদের এই ধরনের ঘটনা ঘটে, আজকে শুধু গৌতমের এই কেসটা বা পরেশদার এই কেসটা নিয়ে শুধু না, ভারতবর্ষে চলছে একটা চক্র কাজ করছে। ভারতবর্ষে যত মাউন্টেনার মারা গেছে, 16 বলুন, 19 বলুন, 17 বলুন, শুধু এভারেস্ট না, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, এই ধরনের যে নেপালের অঞ্চলে যে যে পিক গুলো আছে, তার অভিযানে গিয়ে মৃত্য পর্বতারোহী ডেট অফ কেন আনডিটারমাইন্ড হবে। এটা কিন্তু একটা খুব বড় চক্র, একটা র্যাকেট কাজ করছে। আমার মনে হচ্ছে যে সবার মৃত্যুর কারণ কি জানা যাবে না। বিভিন্ন লোক বিভিন্ন ভাবে মারা যেতে পারে, কারোর অক্সিজেন নাও থাকতে পারে, কেউ হার্ট ফেল করতে পারে, কারোর শরীর খারাপ থাকতে পারে, কারোর অন্য কোনো ডিজিজ হতে পারে, কিন্তু ডেট অফ কজ কেন আনডিটারমাইন্ড হবে? এবং এখানে একটা তথ্য আমার বিষয় কাছে প্রশ্ন, আছে। এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে যে ধরনের অক্সিজেন গুলো সাপ্লাই করে বেস ক্যাম্প থেকে লেভেল 4, লেভেল 3, সেইখানে যে অক্সিজেন গুলো চেঞ্জেস হয় সেগুলো কি অনেক বেশি এক্সপায়ারি ডেটের সঙ্গে থাকে বা হ্যাঁ, পরিমাণ যেটা কম থাকে? 16 সালে শুধু গৌতমদের সাথে না, 16 সালে যত অভিযান হয়েছে, মানে ওই 16 সালে কমপ্লিট এভারেস্ট এক্সপিডিশনটা 2014 সালে সিলিন্ডার সবাইকে ব্যবহার করতে হয়েছে, সবাইকে। এবং স্বাভাবিক নিয়মে দেখা যাচ্ছে 7-8 ঘন্টা চলার কথা, এটা ওই 2 বছরে গিয়ে হয়তো কোনোটা 5 ঘন্টা চলছে, কোনোটা 4.5 ঘন্টা চলছে, কোনোটা 5.5 ঘন্টা চলছে। ক্লাইম্বাররা কেউ রেডি হতে পারেনি যে কত ঘন্টা চলবে এই সিলিন্ডার। বিভিন্ন লোকের প্রেশারটা যখনই কমে গেছে, তখন কিন্তু এই একটা তো সমস্যা সেক্ষেত্রে সবাই নতুন নতুন সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রে কি বাধা ছিল, মানে কি প্রবলেম থাকতে পারে? কিছুই বাধা ছিল না, এজেন্সি দেয়নি। এখন এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে গিয়ে এজেন্সি যদি বলে এই সিলিন্ডারেই চলতে হবে, তখন ক্লাইম্বারদের ফিরে আসার মতো অবস্থা থাকা যায় না। মানে এটা ফরেন নয়, বা আমাদের ভারতীয়দের এত একটা কঠিন সেই মনোসংযোগ করে যাওয়া, ওখানে গিয়ে যদি বলে যে না সবাই করছে তোমাকেও করতে হবে, এই পেশার আর কি, সেরকম আর কি এই ধরনের অনেকটাই বিষয়গুলো বাধ্যতামূলক ব্যাপারটা হয়ে যায়। বাধ্যতা। যেমন এই অভিযানে পরেশনাথ, সুভাষ পাল, গৌতম ঘোষ, সুনিতা হাজাদের যে লিয়াজো অফিসার ছিলেন, রামপ্রসাদ ভুসুয়াল, তার কথাতেও আমরা অনেক কিছু ধরেছি। ধরুন, সে অভিযানে চলাকালীন তাকে বেস ক্যাম্পে থাকার নিয়ম, নেপাল গভর্নমেন্টের জন্য নেপাল গভর্নমেন্ট সেই লিয়াজো অফিসারকে সিলেক্ট করাবে এবং মনোনীত করবে যে এই এই টিমটার জন্য তুমি লিয়াজো অফিসার। তার কিন্তু বেস ক্যাম্পে থেকে ওই টিমটার সমস্তটার নজর রাখবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু অভিযান চলাকালীন কিন্তু লিয়াজ কাঠমান্ডুতে ফিরে এসেছিল, তার বদলে কে লিয়াজো অফিসার হয়ে পাঠানো হয়েছিল জানেন। এবং এই লিয়াজো অফিসারদের কিন্তু পয়সা কিন্তু এই ক্লাইম্বাররা দেয়। ধরুন পরেশ দা লিয়াজো 1 লাখ অফিসারের দিয়েছে, বেসিক কাজটা কি থাকে, মানে তাদের রেসপন্সিবিলিটিটা কি? রেসপন্সিবিলিটিটা অভিযানের পুরো খবরটা নেওয়া। ধরুন কেউ অসুস্থ হলো কিনা, মানে তার এইটাকে কাকে ব্রিফ করবে? ব্যবস্থা করে ওই দেওয়া। লিয়াজো অফিসার কাকে ব্রিফ করবে? নেপাল গভর্নমেন্টকে করবে। কিন্তু নেপাল গভর্নমেন্টও আমতা আমতা করেছে। আমরা ওদের যে আধিকারিক ছিল, ডাইরেক্টর ছিল, তার সাথেও আমরা কথা বলেছি। তার সেই উত্তেজিত হয়ে আমাকে নিজে বলেছিলেন যে 17 সালে যখন বডি আনতে যাচ্ছি, বডি আনার সময় উনি আমাকে বলেছিলেন যে আমরা তো আপনাদের শত্রু না, আমরা কেন এরকম করব। আমরা বলেছিলাম ফেস টু ফেস করুন, আপনি আমাকে আমার শেরপাকে এনে দিন আমার পাশে, আপনারা সাথে থাকুন, আমি প্রশ্ন করব, আপনারাও প্রশ্ন করবেন, ও উত্তর দেবে। আমার খালি জানতে চাওয়ার ছিল যে গৌতম শেষ মুহূর্তে কি বলেছিল। কিছু তো বলেছিল, মা বলেছিল, বাবা বলেছিল, কিছু তো বলেছিল, কি কষ্ট হচ্ছে, কেন হলো না, তার কাছ থেকে ওই সময়ের ওই এই মুহূর্তে মৃত্যুর খবরটা কার কাছ থেকে পেলেন, মানে সেটা কে এইটা বললো? আমরা সংবাদ মাধ্যম থেকেই নিখোঁজ বলে পেলাম। তার এবং মানে বীর ওখানে বাহাদুর যখন যিনি আছেন, শেরপা, হ্যাঁ তিনি হয়তো ব্যাপারটাকে জানিয়েছেন, মেবি। হ্যাঁ, হতে পারে, এটাই তো হওয়া স্বাভাবিক। এবং বীর বাহাদুর কিন্তু গৌতমের ক্যামেরা এনে বেস ক্যাম্প ম্যানেজার বুধি মাগারের কাছে দিয়েছিল, যেটা বুধি আমাকে স্বীকার করেছে। আমি তখন বলেছিলাম যে তুমি তারপরে কাকে দিয়েছিলে ক্যামেরা। এই পরপর সাজাতে গিয়ে কোনো অনেকটা একটা রাস্তা মিসিং আর কি লিঙ্ক আছে। বেরিয়েছিল।
কোন একটা কোনো মিসিং মিসিং লিংক আছে। লিঙ্ক আছে, কোনো সংবাদ মাধ্যম। আমরা বাড়িতে ছবিটা পেয়েছিলাম 4th জুন, ক্যামেরাটা 4th জুন পেয়েছিলাম। এটা ক্যালকাটা পুলিশের থেকে দেওয়া হয়েছিল, কিন্তু ক্যালকাটা পুলিশের দেওয়ার কথা না। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং অ্যাডভেঞ্চার কোর্সের ফাউন্ডেশনের কর্মকর্তার দেওয়ার কথা, কিন্তু এটা ঘুরিয়ে আমাদেরকে ক্যালকাটা পুলিশের হাত দিয়ে এই ক্যামেরাটা আমাদের হাতে। তাদের দেহ কিভাবে উদ্ধার হয়, মানে কোনো একজন পর্বতারোহীরা যায় সেখানে তাদের দেহ দেখতে পায় নাকি এটা একটা না না, রেস্কিউ মিশন হয়? এটা রেস্কিউ মিশন হয়। প্রথম দিকে যখন আমরা মানে গভর্নমেন্টের কাছে, আমরা যখন রাজ্য সরকারের কাছে, মানে আমি তো পাগলের মতো, মানে কলকাতাটায় আমার ঘর বাড়ি হয়ে গেছিল, আমি পাগলের মতো ওখানেই থাকতাম এবং ওখানে প্রতিদিন প্রতি মুহূর্ত সমস্ত আধিকারিকদের সাথে যোগাযোগ করা। এবং সেই সময় সত্যি খুব দুঃখ লাগে যে পরেশদার পরিবার থেকেও আমাকে কেউ মানে একটা চিঠি দিয়ে, মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে যে জানানো যে আমার স্বামীর দেহ উদ্ধার করা হোক, তা কিন্তু কেউ করেনি। মানে সবাই যেন একটা অন্য এড়িয়ে ছিল। আমরা চাইছিলাম দেহটাকে ফিরিয়ে আনতে, দেহটা পরেশনাথের বাড়িতে যায় তখন এখন দুর্গাপুরে যিনি তিনিও তাদের কাছে গিয়ে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানিয়েছিলেন। হয়তো কোনো কারণেই হয়তো সরকারও কিছুটা সচেষ্ট হয়েছিল, আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকার তো লাস্টে সচেষ্ট হয়েছে। যখন আমার কাছে হয় না, আমরা 23শে ডিসেম্বর 2016 সালে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বাড়িতে দেখা করি এবং তাকে বলি, তখন উনি আমাদের একটা কথাই বলেছিলেন যে অর্থের কোনো সমস্যা নেই, এই পদ্ধতিতে কি দেহ ফিরিয়ে আনা যায়। এবার আমার মতটা আমি বলেছিলাম, আমার মতটা, তখন বললো ঠিক আছে, বিষয়টা ফোর্স মিনিস্টার দেখবে, আজকে বিকেলেই নবান্নতে ফোর্স মিনিস্টারের সাথে যোগাযোগ করুন, এবং তার ব্যবস্থাটাও উনি করেছিলেন। আমাদের এই বিষয়গুলো অনেকটা সহজ ছিল। গৌতম কলকাতা পুলিশের পপুলার মাউন্টেনার ছিল এবং কর্মী বলতে এখনো যারা, এবং উনি তো মানে সরকারি পুরস্কারও পেয়েছেন বিভিন্ন। হ্যাঁ, সেবা পদক পেয়েছে, 87টা রিওয়ার্ড পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে। মানে গৌতম, ধরুন তুষার তালুকদারের আমলের পরে যত পুলিশ কমিশনার হয়েছে সবার সাথে ওর দারুণ দারুণ সুসম্পর্ক। মানে এখন যে যিনি আছেন তার সাথেও, মানে হয়তো গৌতমের এই তদন্তের গতি প্রকৃতি এখন কোন জায়গায়, কিভাবে দেখছেন আপনারা? কি এখনো জাস্টিসে আশা করেন? আশা তো আমরা করছি, কারণ আমরা বিভিন্ন জায়গায় এখনো ছুটে বেড়াচ্ছি আর কি। অন্তত ছবিটা ডিলিট হলো, কারা কারা ডিলিটের সাথে জড়িত ছিল আমাদের কাউর, আমরা যেমন লিখিত ভাবে জানিয়েছি যে আমাদের দেখুন, মানে জীবন তো আর ফিরে আসবে না, যে জীবন চলে গেল জীবন, সেই জীবন ফিরে আসবে না। কিন্তু এই সামিট করার পিছনে, এই সামিটের যদি ছবি পাওয়া যায় তাহলে একটা মানসিক শান্তি কি অনুভব করবেন? না, মানসিক শান্তি এখন যা সামিট করার পরে যেটুকুনি আনন্দ অনুভব, যেটা অনুভূতিও হয়েছে, এটা ওর হয়েছে। ও হয়তো যদি করে থাকে স্বামী, তার যে সেই মুহূর্তের যে আনন্দটা, সেটা ও নিয়ে নিয়েছে। এখন আমাদের আনন্দ না, এটা আমাদের কাছে কাগজ। কিন্তু এই যে এত বড় ঘটনা, এই ছবি ডিলিট হওয়া, এর সাথে কারোর জড়িত থাকা, সেটা নেপালে হতে পারে, আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে, কোনো জায়গায় হতে পারে, কেউ কিছু করেছে যার জন্য আজকে আমাদের এত জায়গায় ছুটে ছুটে বেড়াতে। দেখুন, এই ঘটনার তদন্ত কোন পর্যায়ে যাবে তার সময় অবশ্যই বলবে। সরকারও এই তদন্তের মধ্যে রয়েছেন। আমরা বিশ্বাস করি সেই তদন্ত খুব তাড়াতাড়ি সম্ভব সেই মানুষের সর্বসম্মুখে আনবে। একটা বিষয় উঠে আসছে, প্রতি বছরই পর্বতারোহী তৈরি হচ্ছে এবং এভারেস্টের চূড়ায় পৌঁছানোর এক মানে কি বলবো, এক লড়াই সংগ্রাম করছে। এটা করতে গিয়ে অনেকে ফিরছে, অনেকে ফিরছে না। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যে গলদ, এটাকে কিভাবে মানে আপনি দেখছেন? মানে কি, কোন জায়গায় গলদ, যে অব্যবস্থা? দেখুন, এটার অনেকগুলো অব্যবস্থা আছে। ধরুন, যেই অভিযোগগুলো পরে ওঠে যে এই অভিযাত্রী ফিট না, ওই অভিযাত্রী ফিট না, ওর জন্য ও আটকে গেছে, কিন্তু দেখা যাচ্ছে বিখ্যাত পর্বতারোহী 16 সালে যে ছেলেটি এভারেস্ট অভিযানে জয়ী হয়ে ফিরলো, সেই ছেলেটি কিন্তু 19-এ গিয়ে আর কাঞ্চনজঙ্ঘা থেকে ফিরতে পারলো। একদম যুবক ছেলে, তাজা ছেলে। মানে এইগুলো হয়তো মাউন্টেনারদের মতো বলবে, যে মাউন্টেনাররা বলবে ও ফিট না, এটা না, খামখেয়ালিপনাও একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কিন্তু তখন সংস্থাগুলো
ওই ওদের সুরে যে ফিরে আসছে না আর কি, মানে জো জিতা ওই সিকান্দার আর কি। এই বিষয়টা তখন কিন্তু এই সংস্থাগুলো ওদের সুরে সুর দিচ্ছে আর কি। কিন্তু এই সংস্থাগুলোরও দায়িত্ব থাকা দরকার। যেই ছেলেটি আমার রাজ্যের থেকে আমার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে, সরকার তো আর্থিক সাহায্য করছে, ধরুন এখন 7.5 লাখ টাকা দিচ্ছে 8,000 মিটার অভিযান। এই এই সময় যারা যাচ্ছে তাদের একটা মেডিকেল টেস্ট হওয়া দরকার, যে তুমি পরে যেন বলতে না পারো যে এই ছেলেটি মানে আনফিট। বিষয়টা হচ্ছে যে অনেক সময় মানে সেফটি এবং সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে অর্থের কাছে। হ্যাঁ একটা বড় হ্যাঁ অঙ্কের অর্থ নেপাল গভর্নমেন্ট একটা রেভিনিউ জেনারেট করে এই মাউন্টেন ট্যুরিজমের মধ্যে দিয়ে। আমার মনে হয় এই tourism। জায়গাটাতে একটা বড় গাফিলতি দেখা। তা তো আছে, কিন্তু আমাদেরও সতর্ক হতে হবে এবং সমস্ত কিছুর একটা তদন্ত হওয়া উচিত। আজকে গৌতমের ছবি পাওয়া গেল না, গৌতমের শেরপা নিখোঁজ, গৌতমরা 4 জন, একটা টিমের 4 জনের মধ্যে 3 জন মারা গেল, কিন্তু পর্বতারোহণের কিন্তু কারোর মানে সৎসাহস হলো না যে সাহসিকতার অভিযানের, পর্বতারোহণের সেরা অভিযান করতে গিয়ে কিন্তু কেউ সাহস করে বললো না একটা তদন্ত। তার থেকে যা বেরিয়ে আসে, গৌতম পারেনি কি পেরেছে, সুভাষ দা পেরেছে কি পারেনি, পরেশ দা পেরেছে কি পারেনি, কেন পারেনি, একটা হোক না, একটা সুস্থ আলোচনা হোক না। কিন্তু কারোর সাহস নেই, একটা সত্য প্রকাশিত হোক এটা কেউ বলতে পারছে না। আমরা যেটা পরে শুনেছি, যদিও অনেক পরে, যে পরেশ দার ছবিও ডিলিট হয়েছে, পরেশ দার যে ক্যামেরা পাওয়া গেছে তার ছবিও ডিলিট হয়েছে, এবং এটা আপনাদের অনেক কাছে আছেন, আপনারা গিয়ে যোগাযোগ করলে জানতে পারেন। কিন্তু এগুলো ঠিক হচ্ছে না যা হচ্ছে আর কি। অন্তত বেশ রহস্যে ভরা, একটা মানে সত্য, পুরো ঘটনাটাই বেশ একদম রহস্যে রহস্য। ভরা। গৌতম ঘোষের পরিবার অবশ্যই চাইছে তাদের প্রতি জাস্টিস পেতে। গৌতম ঘোষের পরিবার ভালো থাকবেন এই আশা আমরা অবশ্যই করব। সেই সঙ্গে আমরা এও দাবি রাখছি যে যেসব মাউন্টেনিয়ার বা পর্বতারোহীরা যাচ্ছেন তাদের সঠিক চেক আপের জরুরি, তাদের পাশে সেফটি এবং যে যন্ত্রাংশ থাকা জরুরি সেগুলো সঠিকভাবে আছে কিনা তার সুনির্দিষ্ট পদক্ষেপ দেখা দুটো সরকারেরই উচিত। সে জায়গায় কিছু গাফিলতি থাকলেও থাকতে পারে, অবশ্যই তদন্ত বলবে ভবিষ্যতে। এবং যেটা আমরা খুব সময়ের একদম শেষ প্রান্তে এসেছি। আমরা কি চাইছেন, মানে একটা শেষ প্রশ্ন আপনাকে, আমি কি চাইছি? আমরা চাইছি শেরপা বীর বাহাদুর গুরুং আসল সত্য প্রকাশ করুক, এবং তাকে সরকারিভাবে যে পদ্ধতিতে তাকে সামনে আনা যায় তার থেকে পুরো ঘটনার বিবরণ দেওয়া। গৌতমের ছবি যে ডিলিট হয়ে গেছিল, সেই ছবিটায় কি ছিল এবং কারা এর সাথে জড়িত, আমার কারোর শাস্তি দিতে হবে না, শুধু নামগুলো প্রকাশ হোক। আগামী প্রজন্মের মাউন্টেনাররা অন্তত সতর্ক হোক যে এই ধরনের ঘটনাও মাউন্ট এভারেস্টে হয়, তাতে নেপালের কিছু লোক, আমাদের ভারতীয় কিছু লোক, পশ্চিমবঙ্গের কিছু লোক এর সাথে জড়িত, অন্তত নামগুলো প্রকাশ। এবং তার জন্য ধরুন আমরা মিছিল করেছি, রাস্তায় হেঁটেছি, সরকারের কাছে গেছি, কেন্দ্রীয় সরকার বারবার আমাকে, যেটা নেপাল এম্বাসি থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হচ্ছে যে নেপালকে আমরা 5টা ডেট দেওয়া হয়েছে, আমি আপনাকে পাঠিয়েও দেবো ওটা, যে এই 5টা ডেটে নেপাল গভর্নমেন্টকে ভারত সরকারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে 2016 সালের এভারেস্ট এক্সপিডিশনে যে মৃত হয়েছিল তাদের কি কি আছে, কি ঘটনাটা পুরো বিবরণ দাও। নেপাল গভর্নমেন্ট কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এটাকেও আমার সরকারকে আরো চাপ দিতে হবে, তাদের কাছে যেতে হবে বারবার করে, যে জানাতে হবে, এটা বাধ্য করতে হবে নেপালকে, যে কেন ভারতীয়রা মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেন ভারতীয়রাই বারবার মৃত্যু হবে। আপনি হিসাব করে দেখুন, যত অভিযানে ভারতীয়দের মৃত্যু হয় নেপালে, অন্য কোনো দেশের লোকদের এত মৃত্যু হয় না, কেন বারবার ভারতীয়রাই আটকে যাবে। এটা একটু নজর দেওয়ার দরকার। আপনারা দৃষ্টি আকর্ষণ করুন, আলোড়ন করুন, তুলুন। আরো অনেক রহস্য আছে, বিস্তারিত ভাবে হয়তো আরো অনেকটা সময় লাগবে বলতে। অবশ্যই আমরা অন্য সময় আবার আলোচনায় ফিরবো। আমরা আশা করব যে যারা ভিউয়ার্সরা আমাদের দেখেছেন তারা অনেকটাই তথ্য সংগ্রহ করলেন। ভবিষ্যতে এই জাস্টিস পাক আমরাও চাইছি এবং সবাই আমরা চাইবো। গৌতম ঘোষের পরিবার সুস্থ থাকুক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।